ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিতে হবে। তো প্রথমে যদি বলতে চাই, আমাদের টোটাল প্রায় 4টা ক্যাটাগরি আছে। আমি 4টা ক্যাটাগরিকে 3টা টাইপে প্রথমত ভাগ করে নিয়েছি। এখন এই টাইপগুলো কেন, এটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত হচ্ছে ক্যাটাগরি এ আর বি। ওদের মেইনলি আসলে, যদি আমি ওদের টেক্সট বুকের কথা বলি, এনসিটিভি অনুযায়ী ওদের তেমন ফিজিক্সে আসলে কোনো ধরনের মানে নলেজ আপাতত হচ্ছে না, মানে আপাতত নেই। জাস্ট ওদের টেক্সট বুক অনুযায়ী যদি আমি বলতে চাই, তবে আহ, যেহেতু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে, তার মানে অবশ্যই ওদেরকে আলাদা করে পড়তে হবে। তো ওদের অনেকেই, যাতে হচ্ছে একটু মানে মেইনলি হচ্ছে 9-10 কিংবা 9-10 এর বইগুলোই তারা হচ্ছে মেইনলি পড়ে থাকে শুরু থেকে স্টার্ট করে। অ্যান্ড নেক্সট তার হচ্ছে যখন এটাতে ইউজ টু হয়ে যায়, 9-10 এর যে টেক্সট বুক গুলো আছে এটাতে যখন ইউজড টু হয়ে যায়, দেন তারা আসলে আলটিমেটলি চলে যায় HR কে বা এই ধরনের হালিডে রেজনিক ক্রেনের বইগুলোতে। তো ওদেরকে নিয়ে আসলে মেইনলি বলার মেইনলি হচ্ছে যে ওরাও আমাদের আজকে যে সকল স্টেপ গুলো বলা হবে তারা অবশ্যই ফলো করবে, সমস্যা নেই। তবে শুরুতে তাদের বেসিক গুলো গেইন করতে হবে। তো আম, ওদের একটু ইজি হওয়ার জন্য আমি বলবো, যদি বেটার হয় 9-10 বই আসলে জাস্ট ওরা চেক করে দেখবে। তবে আমাদের টেক্সট বুক গুলো আসলে ফিজিক্স শেখার জন্য আসলে উপযুক্ত না, অনেক কিছু ভুল আছে, এটাও মানতে হচ্ছে। জাস্ট ওদেরকে একটু ইউজড টু হওয়ার জন্য দেখে, যাতে ওরা মানে জিনিসটার সাথে কোপ আপ করতে পারে, এই জন্য জাস্ট এটা চেক করতে পারে। পাশাপাশি আহ, আমি ওরা ইংলিশ বই যেগুলো আছে, কারণ বাংলাদেশে আসলে ফিজিক্স নিয়ে খুব ভালো একটা বাংলায় বই নেই, সেই হিসেবে ইংলিশ যে সকল বইগুলো আছে, ভালো ভালো কতগুলো বই আছে, ওগুলো তারা স্টার্ট করতে পারে। এবং শুরুতে যদি ওরা হালিডে রেজনিক ক্রেন এটা নিতে চায়, তবে হয়তো বা একটু হালকা পাতলা ওদের একটু স্ট্রাগল করতে হবে। এর জন্য বেটার হচ্ছে ওরা হয়তো বা টপিক গুলো দেখবে, টপিক গুলো দেখে দেখে ইউটিউবে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ফ্রি লেকচার পাওয়া যায়। ওই লেকচার গুলো দেখে দেখে টপিক গুলো প্রথমে শেখার চেষ্টা করবে। যখন তারা শিখতে পারবে, আস্তে আস্তে ওরা ইউজ টু হয়ে যাবে, তখন তারা হালিডে রিজনিক ক্রেন, দ্যাট মিনস HR কে, এই ধরনের বই, হ্যাঁ, কিংবা হচ্ছে আদার্স যে সকল বইগুলো আছে ওগুলা ইজিলি কোপ আপ করতে পারবে। তো ওদের জন্য ডেডিকেটেড আরেকটা ভিডিও আসবে, জাস্ট ওরা কিভাবে মানে স্টার্ট করতে পারবে। তবে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য আসলে যারা মেইনলি স্টাডি করে থাকে, যেই ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাটাগরি সি অ্যান্ড ক্যাটাগরি ডি। ওরাই মেইন কন্ট্রিবিউশন রাখে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য। তো এখন বিষয় হচ্ছে ক্যাটাগরি সি, ওদের এখানে 9-10-11, দ্যাট মিনস যারা এসএসসি দিয়েছে তারাও ক্যাটাগরি সিতে সি এর আন্ডারে থাকে নর্মালি। তো ওরা, আর ক্যাটাগরি ডি, ন্যাশনাল পর্যন্ত আলাদা আলাদা সিলেবাস থাকলেও এরপরে ওদের সিলেবাস সেম হয়ে যায়, প্রায় সবারই সিলেবাস সেম হয়ে যায়। তো আমি ক্যাটাগরি ডি, ক্যাটাগরি সি কে বলবো ক্যাটাগরি ডি তে যা যা করতে হয় ওদেরকে তাই করতে হবে। তবে একটু কষ্ট বেশি করতে হবে, কারণ ক্যাটাগরি ডি তে যারা থাকে ওরা HSC তে অনেকগুলো টপিক কভার করে ফেলে। ওকে। আর ক্যাটাগরি ডি তে আলাদা করে রাখা হয়েছে জাস্ট ক্লাস 12, দ্যাট মিনস এই প্রেজেন্ট টাইমের জন্য HSC 26 যারা আছে তাদেরকে। এখন ওদেরকে নিয়ে আলাদা করে বলার বিষয় হচ্ছে HSC লাইফ কিন্তু আসলে খুবই খুবই শর্ট একটা টাইম। তো এই টাইমটাকে কিভাবে তাদের এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। তাদের HSC আছে, পাশাপাশি তাদের অ্যাডমিশনের জন্য খুবই স্ট্রাগল করতে হয়। তো এই টাইমে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য যারা একান্ত ভাবে আগে থেকে যারা স্টার্ট করেছে তাদের জন্য কিছুটা ইজি, বাট এখন যারা স্টার্ট করতে যাবে তাদের জন্য জিনিসটা খুবই স্ট্রাগলফুল হয়ে যায়। তো এই জন্য আম, ওদেরকে এইটা পড়ার পাশাপাশি ওদের যাতে একাডেমিক স্টাডিটা হয় সেটার বিষয়টাতেও তাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে, এই জন্য তাদেরকে একটু আলাদা করে রাখা আসলে। তো চলো দেখি আমাদের প্রিপারেশন করার জন্য আমাদের কি কি জিনিস ফলো করতে হবে। প্রথমত আমাদেরকে সিলেবাসটা জানতে হবে। নো ইউর সিলেবাস ফার্স্ট। তো সিলেবাসটা আমরা কোথায় পাবো? অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে। ফিজিক্স অলিম্পিয়াডের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাসের টপিক গুলো দেওয়া আছে। তবে ওই টপিক গুলো আসলে একটা লার্জ টপিক, কোনো কোনো গ্রস টপিক থেকে দেওয়া হয়। তো এগুলোকে কিভাবে আরো এফিসিয়েন্টলি ইউজ করা যায়, এই জন্য আমি বলবো মেনলি আমাদের যে অলিম্পিয়াডের জন্য অবশ্যই বলা হয় যে HR কে, এই বইটাকে খুব ভালোভাবে ধরা হয় যে এটা যখন বিগিনার লেভেলের জন্য এই HR কে বা হাইলি রেজনিক ট্রেনের যে বই আছে, সেটার যে সিলেবাস মানে সেটার যে টপিক গুলো আছে ওইটাকে ভালোভাবে জানা উচিত। তো এই সিলেবাস সাথে মিল রেখে হারি রেজনিক ট্রেন এই যে বইয়ের টপিক গুলো আছে সেগুলো মোটামুটি ভালোভাবে কনসেপ্ট গুলোকে বোঝা। তবে এখন এখানে কিছু বিষয় আছে।
যে আসলে বই পড়ে ম্যাক্সিমাম জিনিস বোঝা গেল, কিছু কিছু টপিক কনফিউশন থেকে যায়, ওখানে বোঝা যায় না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে ওই টপিক গুলো নিয়ে ইউটিউব কিংবা গুগলে সার্চ দিয়ে আমরা ওই টপিকটা সম্পর্কে জানতে পারি। তো ইউটিউবে বেশ ভালো ভালো ভিডিও আছে, আমি আগেই মেনশন করেছি। যদি কিছু বলতে চাই, খান একাডেমি, ওদের যে রিসোর্স গুলো থাকে, ওদের ভিডিও গুলো বেশ ভালো হয়, কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো খান একাডেমিটাকে আসলে ফলো করা যেতে পারে এই অংশ। তবে এর মানে এটা না যে খান একাডেমি ওরা হচ্ছে অলিম্পিয়াড ডেডিকেটেড ভিডিও করে। হ্যাঁ, পাশাপাশি ইন্ডিয়ান যে সকল লেকচার গুলো আছে, কারণ ওদের আহ, দেখা গেলে ওদের ফিজিক্স অলিম্পিয়াড কিন্তু খুবই স্ট্রং, ওদের ফিজিক্স বেসটা খুবই স্ট্রং হয়। দেখা যায় প্রতি বছরই আইফোতে ওরা 4 থেকে 5টা গোল্ড মেডেলই পেয়ে যায়। তো সেই হিসাবে ওদের যে একাডেমিক সিলেবাস সেটাই আমাদের থেকে খুবই আপার লেভেলে হয়। তো ওদের উম, কিছু কনসেপচুয়াল ভিডিও দেখা যায়, এর মানে এটা না যে ওদের সকল ভিডিও হচ্ছে অলিম্পিয়াড সেন্টার। জাস্ট টপিকটা বোঝার জন্য ওই সকল ভিডিওগুলো ফলো করে যেতে পারে। তো প্রথমত, যখন তুমি সিলেবাসটা নিয়ে হালকা পাতলা বুঝে ফেলেছো যে এই এই টপিক গুলো থাকছে আর এই টপিক গুলোকে আমাকে জানতে হবে, দেন হচ্ছে ওই টপিক গুলোর উপর তোমাকে একটা স্ট্রং বেস তৈরি করতে হবে। আচ্ছা, এখানে স্ট্রং বেস বলতে কি বুঝাচ্ছি? তো আমি এই জিনিসটা নিয়ে আমাদের লাস্ট যে ভিডিও ছিল সেখানে হালকা পাতলা ধারণা দিয়েছিলাম। যে ধরে নাও এটা হচ্ছে একটা টপিক, হ্যাঁ, এটা একটা টপিক। তো এই টপিকটা নিয়ে তুমি যখন বেশি ঘাটাঘাটি করবে এই টপিকের মাঝখানে, তখন তোমার এই ধরো এই আমি ঘাটাঘাটি করছি, মানে আমি জাস্ট ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে আমি আজকে রোটেশনাল মোশন এটা নিয়ে পড়লাম। তো রোটেশনাল মোশন থেকে আহ, বিভিন্ন ইকুয়েশন পাওয়া যায়, তো একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন কিভাবে ট্রান্সলেট করতে পারবো, বা এই ধরনের কি কি প্রবলেম হয়ে যায়, তো এই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো অনেক কিছু প্রবলেম আমরা এখানে দেখতে পারি। এভাবে করে করে আলটিমেটলি হয় কি, ওই টপিকটার উপর একটা স্ট্রং বেস ক্রিয়েট হয়। তো স্ট্রং বেস কিভাবে ক্রিয়েট করবো? প্রথমত হচ্ছে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখা, বই দেখে দেখে বইতে আসলে যেই মানে কথাগুলো বলা আছে ওগুলো বোঝার চেষ্টা করা। অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রবলেম সলভিং, এর বাহিরে আসলে কিছু হয় না। এটা হচ্ছে মেইন টপিক, তো আমাদের কিছু প্রবলেম সলভিং করতে হবে, জাস্ট ওই টপিকটা রিলেটেড। এখন বিষয় হচ্ছে, অলিম্পিয়াডে কখন একটা ফিক্সড টপিক নিয়ে আসে না, মানে এটা একটা টপিক, এইটা আরেকটা টপিক, এরকম বেশ কয়েকটা টপিক থাকে। তো এইগুলোকে তোমার জয়েন করতে হবে, এগুলোকে জয়েন করে করে তুমি দেন হচ্ছে একটা অলিম্পিয়াডে একটা প্রবলেম সলভ করতে পারো, ধরো এইভাবে। তো এর সাথে এইভাবে রিলেট করে করে তোমাদের আলটিমেট একটা অলিম্পিয়াডের সলিউশন বের করতে হয়। তো যদি তুমি এই টপিক গুলোই না জানো, এই টপিক গুলো তুমি যদি ভালো করে না জানতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি এইভাবে ওদের যে কানেকশন করতে হয় সেটা করা পসিবল হবে না। তো এই জন্য তোমার হচ্ছে এই টপিক গুলোকে ভালো করে জানতে হচ্ছে। তো যেটা বললাম এই পর্যন্ত, যে এই টপিক গুলোকে বেস করে স্ট্রংটা বেস করার জন্য টপিক অনুযায়ী কিছু প্রবলেম সলভিং দেখতে হবে, জানতে হবে। তবে এর মানে এটা না যে আমাদের টাইমের বেশ সময়টুকু জাস্ট একটা মাত্র টপিক শেখার জন্য দিয়ে দিব। আমরা টাইমটাকে ইকুয়ালি ডিভাইড করব। প্রত্যেকটা টপিকে বেশ কয়েকটা হালকা পাতলা কয়েকটা হচ্ছে আমরা নিব টপিক, ভালো ভালো কিছু কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব। অ্যান্ড এই বিভিন্ন প্রবলেম সলভিং করলে দেখা যাবে ওই টপিকের যেই এইগুলো আছে, মানে কনসেপ্ট গুলো আছে বা যে ধরনের কনফিউশন গুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স। তুমি যখন ফিজিক্স নিয়ে স্টাডি করা শুরু করবা, তুমি যখন দেখবা প্রবলেম সলভ করতে হয়, তুমি অলরেডি রিয়েলাইজ করে ফেলবা যে আসলে ম্যাথামেটিক্স এর স্ট্রং বেস ছাড়া ফিজিক্সটা অনেকটাই হার্ড। তো মেনলি কি কি লাগে? মেনলি হচ্ছে জিওমেট্রি খুবই কাজে লাগে। জিওমেট্রি বলতে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা খুব বেশি কাজে লাগে। আর এছাড়া হচ্ছে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোনিক্স, এটা কাজে লাগে। হুম, আবার কিছু কিছু ক্ষেত্রে 3D জিওমেট্রি, দ্যাট মিনস 3 ডাইমেনশনাল যে জিওমেট্রি, এটাও কাজে লাগে। আরেকটা হচ্ছে যারা ইউক্লিডিয়ান জিওমেট্রি এটা সম্পর্কে ভালো জানে তাদের অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ হয়। এর মানে এটা না যে ইউক্লিডিয়ান জিওমেট্রি ছাড়া হবে না, বাট ওইটা থাকলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় আসলে। তো আচ্ছা, আর এখানে বিষয় হচ্ছে আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন থাকতে হবে। আচ্ছা, এটা ম্যানিপুলেশন হবে, ম্যানিপুলেশন থাকতে হবে। মানে বেশ কিছু ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পাওয়া যায়, যেহেতু আমাদের আমরা যখন ফিজিক্স নিয়ে কাজ করব তখন অনেক ক্ষেত্রে আমাকে কিছু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তো অ্যাঙ্গেল থাকলেই আমাদের ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন গুলো ভালো করে জানতে হবে। আর একটা হচ্ছে, মানে এটা ছাড়া কাইন্ড অফ ফিজিক্স অচল, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ বলা যায় হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, দুইটাকে আমার সমানভাবে ভালোভাবে জানতে হবে। পাশাপাশি এদের যে ইকুয়েশন গুলো আছে সেটাও সলভ করা শিখতে হবে। আচ্ছা, এখন জাম্পিং ইকুয়েশনস বলতে কি, তুমি যখন এই কয়টা সবকিছু বুঝতে পেরেছো, মানে তুমি টপিক গুলো মোটামুটি জানো,
তুমি ম্যাথামেটিক্স নিয়ে তোমার ভালো ধারণা আছে, সিলেবাসটা তুমি জানো, তখন তুমি চাইলে একটা টপিক থেকে কিছু ইকুয়েশন বের করলা। হুম। যেমন আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি মেকানিক্সে নিউটনের নিউটনস ল অফ মোশন এটা থেকে কিছু ইকুয়েশন বের করলাম। আবার তুমি এখান থেকে ম্যাগনেটিজম থেকে কিছু ইকুয়েশন বের করলাম। ওকে। আচ্ছা। আবার এখান থেকে তুমি যে রোটেশনাল মেকানিক্স আছে, রোটেশনাল মোশন, রোটেশন থেকে কিছু ইকুয়েশন বের করলাম। এখন তুমি দেখবা এই যে প্রত্যেকটা ইকুয়েশন এগুলো আসলে কিভাবে একটা থেকে আরেকটা পাওয়া যায় বা এদের মাঝখানে কোনো রিলেশন করা যায় কিনা। আর একটা ধরো ওয়ার্ক এনার্জি। হুম। ওয়ার্ক এনার্জি। তো তুমি দেখবা যে এইগুলোর ভিতরে কোনো ধরনের রিলেশন বের করা যায় কিনা। মানে আমি প্রত্যেক টপিক থেকে তো অনেকগুলো ইকুয়েশন বা ফর্মুলা বের করতে পারি। এই ফর্মুলা বা ইকুয়েশন গুলাকে আমরা কিভাবে রিলেট করতে পারবো, এইটাকে আমার কিন্তু জানতে হবে। তো এটা শিখতে পারলে অনেক কিছু আমাদের ইজি হয়ে যাবে। এদের মাঝখানে একটা পরিবেশনটা জানতে হবে। হুম। আচ্ছা। তো এটাই মেইনলি বোঝাচ্ছিলাম জাম্পিং ইকুয়েশনস। আচ্ছা, এরপর হচ্ছে লার্নিং ইউজফুল ডেরিভেশন। তো দেখা যায় যখন ফিজিক্স অলিম্পিয়াডের আমাদের ন্যাশনাল পর্যায়ে কিংবা রিটেন এক্সাম গুলো হয়, এই ক্ষেত্রে কিছু কিছু টপিক থাকে আমাদের কিছু চেঞ্জ করে, মানে আমরা তো সরাসরি আমরা নর্মাল একাডেমিক্স আমরা সরাসরি ফর্মুলা ইউজ করতে ইউজ টু থাকি। তবে অলিম্পিয়াডের ক্ষেত্রে যখন আমরা ফর্মুলাটি ডিরাইভ করা হচ্ছে কিছু জিনিস ধরে নেওয়া হয়, তো ওই জায়গায় তারা চেঞ্জ করে দেয়। তো আলটিমেটলি যদি ডেরিভেশনটা ভালো করে জানা থাকে, তাহলে আমরা আবার নিজেদের মতো করে এই জিনিসটাকে ডিরাইভ করতে পারবো। পাশাপাশি ডেরিভেশন থেকে আমরা শিখতে পারবো যে কিভাবে ডিরাইভ করবো। ওকে। তো এই পর্যন্ত আমরা ডেরিভেশন কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জেনেছি। যে ডেরিভেশন যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের বেশ কিছু প্রবলেমের সলিউশন গুলো আমরা ইজিলি করতে পারবো। ইজিলি বলতে হচ্ছে আমরা ইনটুইশনটা বুঝতে পারবো যে কখন কি ধরতে হচ্ছে, কিভাবে সলভ করতে পারবো। এই জন্য আমাদের বেশ কিছু ডেরিভেশন জানা দরকার। তবে এর মানে এটা না যে আমাদের প্রত্যেকটা জিনিসই ডেরিভেশন জানতে হবে। কিছু কিছু ডেরিভেশন থাকে ওটা আসলে কাজে লাগে না। তবে কিছু কিছু থাকে ওগুলো কাজে লাগে। হুম। আচ্ছা। তবে এখন বিষয় হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট স্টাডি করা এটা অ্যাকচুয়ালি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। প্রবলেম স্টেটমেন্ট স্টাডি করা এটা আমাকে জানতে হবে। তারপর হচ্ছে কি এর সলিউশনটা কিভাবে স্টাডি করতে হবে এটাও জানতে হবে। এখন আম, একটা বিষয় খুব বেশি প্রচলিত যে ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে যে সর্বপ্রথমে হচ্ছে কি প্রবলেম নিয়ে হচ্ছে একদম সলিউশন করা স্টার্ট। তবে আমি একটু আগে যেটা উদাহরণ দিয়েছি, যদি একটা প্রবলেম হয়, প্রবলেম আসলে সলিউশন কিভাবে করতে হয়, অনেকগুলো ডট থাকে, এগুলো একটা কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো মিলিয়েই তোমাকে একটা প্রবলেম সলভ করতে হবে। তো তুমি যদি এই ডট গুলোই না জানো, হুম, কিংবা ডট গুলো জানো আসলে কিভাবে কানেক্ট করতে হয়, কখন করতে হয়, এটা তুমি যদি না জানো তাহলে তুমি কিভাবে প্রবলেম সলভ করবা। তো এই জন্য ফার্স্ট যেটা প্রয়োজন সেটা কিছু কিছু প্রবলেম সলিউশন দেখা। সলিউশন দেখে দেখে একটা ইনটুইশন, মানে কিভাবে চিন্তা করতে হবে সেটা মাথায় একটা গ্রো করা। হুম। তুমি যখন এই জিনিসটা গ্রো করতে পারবা তখন গিয়ে তুমি তোমার প্রবলেম সলভ করবা। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ, প্রবলেম সলভ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। পাশাপাশি এর আগে যেটা প্রয়োজন, আগে প্রবলেম সলিউশন কিভাবে করতে হয় এটাকে জানা। আচ্ছা। তো এই জন্য কি করতে হবে, বেশি বেশি প্রবলেম স্টেটমেন্ট যেগুলো আছে স্টেটমেন্ট গুলো পড়া শিখতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আজকে একটা কিছু রেখেছি যে বেশ কয়েকটা প্রবলেম স্টেটমেন্ট আছে। তো এইটা এটা জাস্ট একটা প্রবলেমের পার্ট ওয়ান পর্যন্ত এতটুকু প্রবলেম, এতটুকু। এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্টেম। এই স্টেম থেকে দেন পার্ট 1-এ 4টা কোয়েশ্চেন করা আছে, এছাড়া পার্ট বি আছে, পার্ট সি আছে, আলাদা আলাদা কোয়েশ্চেন আছে। অতটুকু আমরা ইনক্লুড করিনি। তো এইভাবে একটা কোয়েশ্চেন কিভাবে আমি মানে স্টাডি করব এটা আমাকে জানতে হবে, এটা করতে হবে, পরে বুঝতে হবে। আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে তুমি যখন এই কতগুলো জিনিস করতে পারলাম, এই পর্যন্ত কিন্তু তুমি আপাতত নিজে থেকে কিন্তু সেইভাবে প্রবলেম সলিউশন করতেছো না। জাস্ট তুমি জানছো কিভাবে সলিউশন করতে হচ্ছে, কিভাবে স্টেটমেন্ট গুলো পড়তে হচ্ছে, কিভাবে ডেরিভেশন গুলো কাজে লাগানো যায়, এবং তোমার যে টুল গুলো শেখা। মানে আমি সবসময় যে অ্যানালজি দিচ্ছি যে একটা ডট এবং ডট এন্ড লাইন এটা ক্রিয়েট করা, তুমি অলরেডি ডট গুলো বিল্ড আপ করে ফেলেছো। এবং তুমি মোটামুটি এটাও বিল্ড করেছো যে ডটের পাশে কিভাবে 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 লাইন গুলো কানেক্ট করা যায়। কিভাবে কিভাবে লাইনগুলো কানেক্ট করা যায়। তো আমি জাস্ট ইনপুট আউটপুট এইগুলো জিনিসগুলো তোমরা আপাতত আইডিয়া হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে যে রিজনাল স্ট্যান্ডার্ডের প্রবলেম গুলো দিয়ে স্টার্ট করা। তবে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যে রিজনাল স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন গুলো থাকে ফিজিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে, এটা খুব বেশি ডেভেলপড না। আর দেখা যায় যে রিজনাল নিয়ে খুব বেশি স্টাডি করতে গেলে লাস্টে গিয়ে হচ্ছে ন্যাশনালে পারা যায় না। বুঝছো, আবার অনেকে আছে যে ওরা ন্যাশনাল আমার রিটেন প্রবলেম গুলোকে খুব ভালোভাবে সলিউশন করতে পারে। তবে রিজনাল ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা আটকে যায়। কখন আছে টাইমের জন্য, কারণ টাইমটা একটু শর্ট থাকে।
আর রিজনাল কিছু কিছু প্রবলেম যেটা হচ্ছে মানে প্রবলেম সলিউশন থাকে, পাশাপাশি কিছু কিছু থাকে যেটা কাইন্ড অফ এইচএসসি বা একাডেমিক্স এর যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বেশ কিছু কোয়েশ্চেন থাকে, এটার সাথে প্রায় কাছাকাছি। আর যদি মানে বেশি ইউজফুল হয়, যে ইন্ডিয়ান যে সকল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন আছে, মানে ইঞ্জিনিয়ারিং যে সকল অ্যাডমিশন আছে, ওদের যে কোয়েশ্চেন প্রায় ওটা কাছাকাছি হয়ে যায় রিজনাল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন গুলো। তো আমরা রিজনাল স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন করবো অবশ্যই, কারণ আমাদের একটি রিজনালটাকে পাস করেই দেন হচ্ছে আমাদের ন্যাশনাল যেতে হবে। তবে এইটাতে খুব বেশি একটা সময় দেওয়া যাবে না। যখন আমাদের এই কয়টা 1 থেকে 6 পর্যন্ত আমরা জেনে ফেলেছি, তখন রিজনালটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটে বেশ কয়েকটা রিজনাল কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, সেই কোয়েশ্চেন গুলোকে সলিউশন করতে হবে। পরে সলিউশন করে করে দেন হচ্ছে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। দেন আমাদের মেইন স্টার্ট হবে, সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে কোশ্চেন করা। তো ন্যাশনাল বেশ কিছু কোশ্চেন আছে, যেটা আমি আমাদের যে লাস্ট পোস্ট ছিল, লাস্ট পোস্ট বলতে কয়েকটা আগে পোস্ট ছিল, সেটা আমাদের রিসোর্স নিয়ে একটা পোস্ট ছিল, যে আমরা কি কি বই পড়বো, কোথায় কোথায় কি প্রবলেম সলভ করবো। ওই পোস্টে দেখবা যে প্রথম দুইটা লিঙ্ক ছিল প্রবলেম প্রবলেম সলিউশনের ক্ষেত্রে, প্রবলেমস এর ক্ষেত্রে। এই প্রথম দুইটা লিঙ্ক ক্যাটাগরি সি আর ক্যাটাগরি ডি এর জন্য ন্যাশনালের যে সকল কোশ্চেন গুলো আছে, এটা একটা কম্পাইলেশন এটা ছিল। তো আর বিষয় হচ্ছে প্রত্যেকটা কিন্তু কালেক্ট করা বিভিন্ন রিসোর্স থেকে। আচ্ছা, এখন আমরা ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। এটা আমাদের মোটামুটি আমরা সময় নিব, কিভাবে করতে হয়, কোশ্চেনটাকে বুঝতে হয়, বুঝে বুঝে আমরা চেষ্টা করে করে ওটা সলিউশন করবো। ওকে। তো এই কয়টা করার পরে তুমি হঠাৎ করে বুঝতে পারবা যে আসলে সবকিছু করার পাশাপাশি আরেকটা জিনিস জানা লাগছে, যে আমি তো ডেটা অ্যানালিসিস এটা করতে পারছি না, আমি তো স্ট্যাটিস্টিক্স এটা নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন আসছে, বাট ওগুলো আমি আনসার করতে পারছি না। যেমন গ্রাফ শিফটিং এর বিষয় আছে, গ্রাফ ফিটিং এর বিষয় আছে। হ্যাঁ। তো এই ধরনের কিছু বিষয়গুলো আছে। পরে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য কিছু বিষয় আছে। এইগুলো তুমি অলরেডি এই কয়েকটা কোয়েশ্চেন দেখার পরে বুঝতে পারবা। তো এই পর্যায়ে গিয়ে তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্স আর ডেটা অ্যানালিসিস এটাকে জানতে হবে, এটা শিখতে হবে। এখন এটা আমি কেন আগে রাখলাম না, কারণ এই টপিক গুলো তো খুবই ব্রড, খুবই ব্রড টপিক। তো তুমি যদি শুরুতে শিখতে যাও, তুমি আসলে বুঝতে পারবা না যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। আর এটা আসলে পসিবল না যে প্রত্যেকটা বিষয়ে টপিক করে তোমাদেরকে এভাবে জানানো যে এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট না। তোমার নিজেকে বুঝতে হবে, এই নিজেকে বোঝার জন্য তুমি যদি এই থেকে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করো, তুমি তখন নিজের মাঝখানে তোমার একটা পটেনশিয়াল ক্রিয়েট হবে, তোমার একটা পেসিভ নলেজ ক্রিয়েট হবে। তুমি নিজে থেকে বুঝতে পারবে আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট না, ইন কেস অফ অলিম্পিয়াড। তো এই ক্ষেত্রে তোমরা বুঝে নিতে পারবা যে স্ট্যাটিক্স এর কোন বিষয়গুলো তোমাদের কাজে লাগবে স্ট্যাটিস্টিক্স এর। তো এরপরও আমাদের অবশ্যই কিছু গাইডলাইন পোস্ট বা ভিডিও থাকবে প্রত্যেকটা টপিক নিয়ে, যেভাবে স্টার্ট করতে পারো এটা নিয়ে করতে থাকো, তোমরা ওইটা নিয়ে হচ্ছে ফলো করতে পারো। আচ্ছা, তুমি এখন এই পর্যন্ত মোটামুটি অনেক কিছু জেনে ফেলেছো। এখন তোমাকে তোমার টুলসটাকে সিলেক্ট করতে হবে। এটা মানে কি? মানে হচ্ছে তুমি যখন প্রবলেম সলিউশন করবা, দেখবে একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন পসিবল। এটা ম্যাথের ক্ষেত্রে খুব বেশি একটা হয়, তো ফিজিক্সের ক্ষেত্রেও বেশ কয়েকটা ভ্যারিয়েশন থাকা পসিবল হয়। তো তোমাকে এখানে বুঝতে হবে যে তুমি কোন টুলসটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। কিছু কিছু প্রবলেম আহ ভিন্ন ভিন্ন উপায় করা যায়, তোমাকে দেখতে হবে যে তুমি কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছো। ওইটা নাকি তোমাকে একটু ডিপলি জানতে হবে যে এটা আসলে কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট কিছু টুলস প্রায় অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, ওইগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে, জানতে হবে। তো অলরেডি তুমি প্রবলেম সলিউশন করো, তুমি পেসিভলি টুলস গুলাকে ইউজ করো। পেসিভলি বলতে তুমি যখন প্রয়োজন হচ্ছে কোয়েশ্চেন দেখে তুমি তখন সেটাকে ইউজ করছো, বাট তুমি অ্যাক্টিভলি জানো না যে আসলে হ্যাঁ এই জিনিসটা তো আমি পারি, এই জিনিসটা আমি করতে পারি। তোমাকে তখন অ্যাক্টিভলি জানতে হবে, তাহলে তুমি প্রবলেম গুলাকে আরো ইজিলি সলভ করতে পারবা, তুমি দেখে বুঝতে পারবা যে একটা প্রবলেম কিভাবে সলিউশন করা যায়। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে লার্ন টু ইউজ এআই। এটা আসলে আগেও দেওয়া যায়। তো এগুলো বলার কারণ হচ্ছে তুমি প্রত্যেকটা স্টেপে তুমি চাইলে এআই ইউজ করতে পারো। এখন এআই আমাদের খুব বেশি ইজি করে দিচ্ছে, এর মানে এটা না যে এআই হচ্ছে আমাকে পুরো সলিউশন শেখাবে, অবশ্যই না। এআই আমাকে একদম ফিজিক্স বুঝিয়ে দেবে এইটাও না। বাট এআই নিয়ে কি হেল্প হবে, যে আমি যখন একটা প্রবলেম বুঝতে পারছি না যে প্রবলেমটা আসলে কোথা থেকে আসছে, স্টেটমেন্টটা কোথায়, এই জায়গাটা আমি হচ্ছে এর হেল্প নিতে পারি। মানে আমি ডিসকভার করতে পারি, এক্সপ্লোর করতে পারি যে আরো কি কি টপিক আছে আমার জানার বাহিরে, আরো কি কি টপিক আছে যেগুলো একসাথে কানেকশন করা যায়। তো এটা নিয়ে কিছু দেখার বিষয় যে আমাদের নোন আননোন একটা গ্রাফ আছে, মানে একটা ডায়াগ্রাম পাওয়া যায়, কিন্তু খুবই অনেকেই বলে থাকে। একটা হচ্ছে কি নোন নোন, মানে তুমি জানো যে এই বিষয়গুলো তুমি জানো। আর একটা হচ্ছে আননোন নোন,
কিছু কিছু টপিক থাকে তুমি জানো, বাট এটা তুমি অ্যাক্টিভলি বলতে পারো না, আচ্ছা আমি তো এটা জানি, বাট যখন প্রয়োজন হয় তুমি সেটা ইউজ। আচ্ছা, আইটা কি? আইটা হচ্ছে নোন আননোন, মানে তুমি জানো এই বিষয়টা। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে ক্যালকুলাসের যে আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা সলভ করা যায়। ফার্স্ট অর্ডার ইকুয়েশন আছে, হিট উইথ হিট ইকুয়েশন আছে, বেশ কয়টা জিনিস আছে, তুমি ধরো এটা জানো, বাট এটা তুমি কিভাবে করতে হয় সেটা তুমি জানো না। তার মানে কি তুমি জানো আসলে কি তুমি জানো না। এটা আসলে নোন আননোন। আর এটা হচ্ছে আননোন আননোন। আননোন আননোন এটা মানে কি? এটা মানে তুমি আসলে এটাও জানো না তুমি যে কি জানো না। এইটা খুবই রিস্কি একটা পজিশন। আর এইটাই আমাদের সবচেয়ে বেশি, আমরা এইটা সম্পর্কেই আমাদের নলেজ গুলো থাকে, আমরা অনেক কিছু জানি না যে এটা এক্সিস্ট করে। এইটাতে তুমি আসলে এই এআই হেল্পটা নিতে পারো। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, সমস্যা নেই। তো পাশাপাশি তুমি যখন এরপরে কি, এরপরে হচ্ছে তোমাকে বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে, প্রায় একটা পার্সেন্টেজ বলা যায় 80% তুমি যদি প্রবলেম সলভ করো, বাকি 20% তোমাকে অবশ্যই কি করতে হবে, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখতে হবে। কিছু কিছু কনসেপ্ট আমরা ভুলে যাই, ওইটাকে রিভাইজ দিতে হবে। তারপর ছাড় নতুন নতুন কিছু কনসেপ্ট শিখতে হবে, কারণ যেহেতু প্রবলেম সলভ করতেছি তখন আমরা বুঝতে পারবো যে না, প্রবলেমের যেই ডিফিকাল্টি এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। তো আরো কিছু টপিক, আরো কিছু কনসেপ্ট যদি জানা থাকে, ওইটাকে আমরা আরো কি করতে পারবো, নিউট্রালাইজ করতে পারবো। ওকে, চলো আমরা একটা প্রবলেম দেখি। আমি যেটা বলছিলাম যে আসলে একটা, আচ্ছা এখানে দেখি একটা প্রবলেম কিভাবে আমরা স্টাডি করব। প্রথমত বলা হচ্ছে এ স্মল ব্লক অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ। আচ্ছা, এম, চার্জ কিউ। ওকে, আমার আইডিয়া হচ্ছে প্রথমত আমি এটা বুঝতে পারলাম যে এটা মাস আছে এম, এটা চার্জ আছে কিউ। যেহেতু মাস আছে তার মানে কি এর উপর মেকানিক্স এর যত কিছু আছে সব কিছু কাজে লাগানো যাবে। হুম, যেহেতু চার্জ, তার মানে কি ইলেকট্রোডাইনামিক্স এর সবকিছু আমি কাজে লাগাতে পারবো। ইলেকট্রোম্যাগনেটিজম বলে দিই, ইলেকট্রোম্যাগনেটিজমে সবকিছু আমি কাজে লাগাতে পারবো। ওকে, এরপর হচ্ছে কি, প্লেস অ্যাট রেস্ট অন অ্যান ইনক্লাইন্ড প্লেন উইথ স্লোপ আলফা। উইথ স্লোপ আলফা, তার মানে হচ্ছে যখন আমি আলফা ইকুয়ালস টু 40 ডিগ্রি পাচ্ছি, এখান থেকে আমি যেটা 40 ডিগ্রি পাচ্ছি, সরি, আমরা এটা যেটা বুঝতে পারবো যে এখানে যদি ভেক্টর ইউজ করা যায়, তার মানে কি ভেক্টর রেজুলেশন যেটা, এটা আমরা ইউজ করতে পারবো। দ্যাট মিনস ভেক্টর কম্পোনেন্টস ওইটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, আর যদি ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতে পারে ট্রিগোনোমেট্রিক আমার যে ম্যানিপুলেশন গুলো সেগুলো ইউজ করা যেতে পারে, কারণ আমি এখানে একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, কখন কিভাবে কাজে লাগে এটা আমি জানি না। মানে আমি কিন্তু জানি না এটা ক্ষেত্রে কি কাজে লাগে, বাট আমি কিছু কিছু পয়েন্ট দেখে আমার মাথায় কিছু আইডিয়া ক্রিয়েট করছি। আচ্ছা, আমার কাছে মাস আছে তার মানে কি আমি মেকানিক্সে সবকিছু ইউজ করতে পারি। আমার কাছে চার্জ আছে তার মানে হচ্ছে কি আমি এখন ইলেকট্রোম্যাগনেটিজম ইউজ করতে পারি। আমার কাছে একটা অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, তার মানে হতে পারে এখানে একটা ভেক্টর আছে, ভেক্টর নিয়ে কাজ করতে হবে, তার মানে কি ভেক্টর রেজুলেশন। আবার হতে পারে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে কোনো না কোনো ভাবে যদি আমাকে ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন করতে হবে, তো সেটা জানা লাগবে। তো এভাবে আমি আস্তে আস্তে কিছু কিছু ইনটুইশন ক্রিয়েট করছি। এরপর হচ্ছে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন সামথিং। আচ্ছা, তো এইটা যখন বলে দেওয়া আছে তার মানে তুমি বুঝতে পারলা যে হ্যাঁ, এখানে একটা ফ্রিকশন বলে কিছু একটা বলে দেওয়া আছে, মানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন রিলেটেড তুমি যা যা জানো সেগুলো তো মাথায় রাখতে হবে। যেমন ফ্রিকশন কি, ফ্রিকশন হতে পারে স্ট্যাটিক, হতে পারে কাইনেটিক, এন্ড রোলিং আলাদা আছে, রোলিং ফ্লুইড, ওগুলো নিয়ে আপাতত চিন্তা করছি না। তো আহ, যেহেতু মোশন ক্রিয়েট হবে, মোশনের ঠিক অপোজিটে কি হবে, ফ্রিকশনটা কাজ করবে, এরকম। তো মেইনলি একটা বডি সে যদি এদিকে মুভ করা স্টার্ট করে তাহলে তার ফ্রিকশনটা ঠিক তার অপোজিটে কাজ করবে। এখন বডি যদি এদিকে করতো তাহলে ফ্রিকশন তার অপোজিটে কাজ করতো। এভাবে তো ফ্রিকশনটা কাজ করে। আবার ফ্রিকশন কি কিসের উপর ডিপেন্ড করে, এটা নর্মালের উপর ডিপেন্ড করে, নর্মাল ফোর্স। হুম, এই নর্মাল ফোর্সের উপর ডিপেন্ড করে। তো আমি বুঝতে পারছি এটা ইনক্লাইন্ড প্লেন আছে। তো তুমি যখন ফোর্স, ফ্রিকশন ফোর্স নিয়ে কাজ করতে যাবা, ফ্রিকশন নিয়ে কাজ করতে যাবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে নর্মাল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওটাকে আমি ডিরেক্ট ওয়েট যেটা এমজি সেটা বলতে পারবো না, আমাকে এমজি কস অথবা সাইন সামথিং আকারে লিখতে হবে, একটা ভেক্টর রেজলিউশন আগে লিখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমি আমার মাথায় জাস্ট এক একটা পয়েন্ট দেখে দেখে ক্রিয়েট করছি। ওকে, তো আমি জানি না আসলে কখন কোনটা কাজে লাগবে, বাট এগুলো আমি মাথায় আইডিয়া করে রাখছি। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে এ হোমোজেনাস ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড উইথ ম্যাগনিটিউড বি নট অ্যাপ্লাইড অন পারপেন্ডিকুলার টু দ্য স্লোপ। ওকে, আমি এখানে কি এটা বি নট পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার মানে হচ্ছে এখানে যদি কোনো না কোনো ভাবে মোশন হয় কোনো চার্জে, চার্জ তো আমাদের আছে,
ওর যদি চার্জের যদি মোশন হয় বা এভাবে এখানে যদি কোনো ধরনের কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে থেকে ম্যাগনেটিক ফোর্স পাওয়া যাবে। ওকে। এখন ম্যাগনেটিক ফোর্স কেন একটু স্পেশাল? কারণ আম, এটা আসলে একটা ক্রস প্রোডাক্টে পাওয়া যায়। এছাড়া আরো কিছু ফোর্স পাওয়া যায়। আর একটা থ্রি ডাইমেনশনাল ফোর্স। থ্রি ডাইমেনশনাল ফোর্স মানে কি? আহ এভাবে দেখাচ্ছি। ধরো, এটা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে ভেলোসিটি। এটা হচ্ছে বি। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে তার ফোর্স। তো এভাবে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড রুল ইউজ করে আমাদের এফ এম এর ভ্যালু হচ্ছে কিউ ভি ক্রস বি। হুম। এটা ভেক্টর। তো ভি ভেক্টর আর বি ভেক্টর এদের ক্রস হলে অবশ্যই এই দুইটার সাথে পারপেন্ডিকুলার থাকছে কে? এফ। ওকে। তো তার মানে আমি যখন বি এটা পাবো, আমি একটা ম্যাগনেটিক ফোর্স এটার কথা মাথায় চলে আসবে। আর ম্যাগনেটিক ফোর্স কি সবসময় তার যে ভেলোসিটি হচ্ছে, ভেলোসিটি যে ডিরেকশন এর সাথে পারপেন্ডিকুলার। হুম। তার মানে এটা কি এর সাথে পারপেন্ডিকুলার, আবার এফ এম হচ্ছে বি এর সাথে পারপেন্ডিকুলার। এই দুটিকে আমাকে মাথায় রাখতে হবে। ওকে। নেক্সট গিয়ে হচ্ছে দ্য স্পিড অফ দ্য ব্লক আফটার এ ভেরি লং টাইম। আচ্ছা, আফটার এ ভেরি লং টাইম ইজ গিভেন বাই সামথিং এটা। আচ্ছা, ডিটারমিন বেটা। ওকে। আচ্ছা, এখানে আসলে গ্র্যাভিটির ইফেক্টস নেগলেক্ট করা যাবে না, বুঝতে পারছি এটা নিয়ে আসলে ইম্পর্টেন্ট না। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আফটার এ ভেরি লং টাইম। তো এটা কেন বলা হলো? তার মানে এখানে বলার নিশ্চিত কোনো কোনো একটা কারণ আছে। এটা কোনো না কোনো একটা ইফেক্ট রাখছে। তো এটা বোঝার জন্য আমরা বুঝতে হবে, যদি আমরা এটা নিয়ে একটু স্টাডি করি। এটা হচ্ছে আমার বডি। বডির মাসটা কি কোথায় কাজ করবে? ঠিক নিচের দিকে। নিচ থেকে কাজ করতেছে। নিচের দিকে এটা হচ্ছে তার ওয়েট, এমজি কাজ করতেছে। এখন তার নর্মাল কোন দিকে কাজ করবে? তার নর্মালটা আসলে উম এইটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। এইভাবে একটা কাজ করবে আর কি। এটা তার নর্মাল ফোর্স। আবার দেখো, এই টোটাল প্লেনের উপর কিন্তু কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এটাও কি পারপেন্ডিকুলার। এখন দেখো, এটা কিন্তু ফোর্স আর এটা কিন্তু ফিল্ড, দুটো কিন্তু সেম না। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড আবার ফোর্স আছে। আর যেহেতু নিচে ওয়েট আছে, নিচে কি এটা হচ্ছে তার ওয়েট। হুম। কালারটা সেম রাখি। যেহেতু এটা ওয়েট, এম জি এখানে। তো এম জির একটা কি থাকবে? কম্পোনেন্ট থাকবে কি বরাবর? এই প্লেন বরাবর একটা কম্পোনেন্ট থাকবে। প্লেন বরাবর কম্পোনেন্ট থাকছে, যেটা আলটিমেটলি এই বডিটাকে নিচের দিকে মুভ করার চেষ্টা করবে। এটা বুঝতে পারলাম। তার মানে এখানে একটা ভেলোসিটি আছে। ভেলোসিটি কোথায়? এই ডিরেকশনে। আবার আমি এখানে কি পাচ্ছিলাম জানো? এটা কি আমার একটা ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে। ওকে। আর নর্মাল হচ্ছে আমার এই ডিরেকশনে। এখান থেকে আমাদের যে ম্যাগনেটিক ফোর্সটা ক্রিয়েট হবে, সেই ফোর্সটা বলতে পারি এই ভি ক্রস বি। ভি ক্রস বি, তাই না? তার মানে রাইট হ্যান্ড রুল ইউজ করে বলতে পারি, যদি ভি ভেক্টর বরাবর দেই, তারপর এটাতে করি, তাহলে আমাদের ফোর্সটা ঠিক এই বরাবর কোথাও একটা আসবে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো, এটা কিন্তু জেড এক্সিস উপরে, এক্সিস এইদিকে, ওয়াই এক্সিস এদিকে। তার মানে আমার ম্যাগনেটিক ফোর্সটা আসলে কাইন্ড অফ এই বরাবর কিছু একটা আসবে। ওকে। এই বরাবর কিছু একটা আসবে, এটা আমরা বুঝতে পারলাম। এইভাবে আমরা আইডিয়া ক্রিয়েট করছি। তো আমরা যেটা দেখলাম, যে ম্যাগনেটিক ফোর্স এটা কিন্তু আসলে ভেলোসিটি ডিপেন্ডেন্ট। ওকে। আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি, যে এফ এম ডিপেন্ডেন্ট ডিপেন্ডস অন ভেলোসিটি। ওকে। তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে, তার মানে কি ভেলোসিটির যে ম্যাগনিটিউড আছে সেটার উপর ডিপেন্ড করে, তার যে ডিরেকশন আছে সেটার উপরেও ডিপেন্ড করে। তো যেহেতু নিচে দিকে আসবে, নিচে দিকে আসলে জি এর একটা কম্পোনেন্ট থাকবে। ধরো, জি, এই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে জি সাইন। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, দেখো। এইটা আলফা হয়, এইটা 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে। তার মানে এই পোর্শনটা হয়ে যাবে জি কস 90 মাইনাস আলফা, যেটা মানে হচ্ছে কি জি সাইন আলফা। এটা বলতে পারি। তো জি সাইন আলফা এর উপর কাজ করবে, মানে কি একটা অ্যাক্সিলারেশন আছে। যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে ভেলোসিটি তো অল টাইম চেঞ্জ হবে। বাট এখানে ভি ইকুয়ালস টু সামথিং দেওয়া, কিছু বলে দেওয়া নাই যে কোন একটা সেকেন্ডে, মানে অন ইনস্ট্যান্ট বা ফিফথ সেকেন্ড বা এনি হাউ, কোন রকম কখন এই ভেলোসিটি, এটা কিন্তু জানতে চাওয়া হয়নি। তার মানে এই ভেলোসিটি যখন গেইন করবে সেটা কি একটা ইউনিফর্ম ভেলোসিটি। ওকে। এটা একটা আইডিয়া ছিল, যে আফটার এ লং টাইম, তার মানে কি প্রথমত ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে বা ডিক্রিজ করতে থাকবে, বাট একটা সময় গিয়ে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই আফটার এ লং টাইম বলা মানে হচ্ছে এইটাই, যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাট একটা পর্যায়ে গিয়ে নেট অ্যাক্সেলারেশন জিরো হয়ে যাবে। তখন ভেলোসিটিটা কি যেটা ছিল, মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে
এই বডিটা মুভ করতে থাকবে। এটা আমরা বুঝতে পারলাম আফটার এ লং টাইম দেখে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আমি এখান থেকে টার্মিনাল ভেলোসিটি পাচ্ছি। সেটা কি? ওই যে দেখো, যখন আফটার এ লং টাইম আমার টোটাল অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যায়, তখন আমার একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটাকে আমি টার্মিনাল ভেলোসিটি বলছি। সো এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, এটা কার জন্য হচ্ছে? ম্যাগনেটিক ফোর্স, কারণ ম্যাগনেটিক ফোর্স এম এর উপর ডিপেন্ড করে। এখানে আমাকে বুঝতে হবে আরো কোনো ফোর্স আছে কিনা যারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করে। চলো এটা আমরা কিভাবে জানবো? এইখানে আমরা এআই ইউজ করতে পারি। তো আমি চ্যাট জিপিটি জাস্ট এখানে দিয়েছে যে টেল মি দ্য ফোর্সেস দ্যাট আর ভেলোসিটি ডিপেন্ডেন্ট। তো সেখানে বলে দিল, দেখো কি হতে পারে, ভিসকাস ফোর্স, এটা দিচ্ছে কোয়াড্রেটিক ড্র্যাগ। হ্যাঁ, এগুলো মিলে হচ্ছে ড্র্যাগ ফোর্স, ভিসকাস ফোর্সই বলতে পারো। তারপর হচ্ছে ড্যাম্পিং ফোর্স, এটাও কি ভি এর উপর ডিপেন্ড করে। ওকে। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এই যে আমরা যেটা দেখছিলাম, এটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আবার কি নন ইনার্শিয়াল জন্য কোরিলোয়েস ফোর্স, এটাও কি ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আবার সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাও কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট। এইভাবে আমি জাস্ট একটা আইডিয়া পেয়েছিলাম যে কিছু কিছু ফোর্স পাওয়া যায় যারা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট। বাট আমি যখন চ্যাট জিপিটি বা এআই ইউজ করলাম, তখন আমি অনেকগুলো একসাথে জেনে ফেললাম যে হ্যাঁ, এই প্রত্যেকটাই কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আর আমি যখনই দেখবো এই কোনো ফোর্সের যে কোনো একটা একটা প্রবলেমে আছে, আর সেখানে ভেলোসিটিও বলে দেওয়া আছে, তখন বুঝতে হবে হ্যাঁ, আচ্ছা, এখানে তো ভেলোসিটি ডিপেন্ডেন্ট। তার মানে কি, এমন হতে পারে এখানে টার্মিনাল ভেলোসিটি পাওয়া যেতে পারে। বা এই জিনিসটা আমাদেরকে এই যে অ্যাক্টিভলি মনে রাখা ভেলোসিটি ডিপেন্ডেন্ট, এটা আমরা বিভিন্নভাবে কাজে লাগাবে। তো আমরা এটা সলিউশন দেখবো না, জাস্ট আমরা বুঝলাম যে কিভাবে একটা প্রবলেমটাকে স্টাডি করতে হয়। তো এটা দেখি, ওইটা একটা ইজি প্রবলেম ছিল, ছোট একটা প্রবলেম ছিল, বাট এটা দেখো খুব বড় সড়ো একটা প্রবলেম। তো আমাদের ন্যাশনাল প্রবলেম গুলো এমনই হয়, আরেকটু ছোট থাকে হালকা। আর এটা মিলে হচ্ছে এপিএইচও, মানে এফও থেকে নেওয়া। ওকে। তো এখানে কি দেখবো, এখানে ইউজফুল কিছু ইনফরমেশন দেওয়া আছে। যে এখন দেখো, তুমি প্রথমে স্টাডি করতেছো এভাবে, শুরুতে একদম শুরুতে তোমার ধরো কিছুই জানো না। তুমি দেখো আচ্ছা এইটা কি জিনিস, এটা তো আমি বুঝতে পারতেছি না। হুম, তো তুমি ধরো এটা কপি করলা, এটা কপি করেছে এআই সার্চ করে বললাম, এআই কে দিলা এটা কি জিনিস, এটা বুঝতেছি না, এটা আমার বলো। সে বলে দিবে আচ্ছা এটা মানে তো ন্যাবলা। এটা মেনলি হচ্ছে একটা ভেক্টর অপারেটর। সরি, এটা হচ্ছে ধরো একটা পার্শিয়াল ভেক্টর অপারেটর, এটা বলতে পারি। এটা করলে কি হয় সেটা জানবা। তুমি এখান থেকে ভেক্টর ক্যালকুলাসের হালকা পাতলা কিছু ধারণা লিখে নিতে পারো। তবে একটা বিষয় হচ্ছে, একটু বলে রাখি, যে ভেক্টর ক্যালকুলাস খুব ডিপলি আসলে অলিম্পিয়াডের জন্য প্রয়োজন হয় না, তবে বেসিক কিছু ধারণা অবশ্যই লাগে। ওকে। এরপর হচ্ছে ইন্টিগ্রাল করা। ইন্টিগ্রাল করা মানে হচ্ছে কি, এখানে দেখো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু ইন্টিগ্রেশন থেকে কাইন্ড অফ ইজি। চেঞ্জ রুল আছে, চেঞ্জ রুল দিয়ে অনেক কিছু একসাথে সলভ করা যায়। তো খুব বেশি ঝামেলা হয় না, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই জিনিসটা একটু আলাদা। এক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা ট্রিক মাথায় রাখতে হয়, যে সাবস্টিটিউশন, হ্যাঁ, কিংবা হচ্ছে আমাকে ট্রিগোনোমেট্রিক কিছু ম্যানিপুলেশন করতে হবে। এই ধরনের কিছু জিনিসপাতি আমাদেরকে মাথায় রাখতে হয়। এই জন্য ইন্টিগ্রেশনের একটা টপিক, মানে একটা জাস্ট কাইন্ড অফ ট্রিক তারা দিয়ে দিয়েছে, যদি এমন থাকে তাহলে এটাকে আমরা এভাবে ইন্টিগ্রেট করার পর এই ফর্মেটটা চলে আসবে, যাতে আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়। যেমন হয় আমি ফিজিক্সে সবকিছু ইন্টিগ্রেশন ক্রিয়েট করে ফেলেছি, বাট জাস্ট ইন্টিগ্রেশন এই পার্টটুকুর জন্য আমি আসলে পরবর্তী আগাতে পারছি না। তো এটা তারা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে উই ইন্টেন্ড টু স্টাডি দ্য মোশন অফ এ স্মল ম্যাগনেটিক ডাইপোল। তো এখন এখানে বুঝতে হবে যে ম্যাগনেটিক ডাইপোল এই জিনিসটা কি। এটা কি তুমি জানো? তুমি ধরলাম শুরুতে তুমি কিছুই জানো, তাহলে তো অবশ্যই এটা তুমি বুঝতে পারছো না যে, হয়তো আমি ম্যাগনেটের সাথে পরিচিত, বাট ম্যাগনেটিক ডাইপোল এটা কি জিনিস। তুমি এখান থেকে একটা টপিক পেয়ে গেলে যে আচ্ছা আমাকে তাহলে ম্যাগনেটিক ডাইপোল নিয়ে শিখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে কি, ইন দ্য vicinity of conducting thin film, in the product text the term dipole and monopole to be regarded। এখানে আরেকটা বিষয় পেয়ে গেলা, মনোপোল। তো তোমাকে জিজ্ঞেস করতে পারছে মনোপোল জিনিসটা কি, এটা তুমি জানার চেষ্টা করতে হবে। আচ্ছা, respective synonyms of the magnetic dipoles and magnetic monopole. A dipole consisting of a spherical permanent magnet with a uniform magnetization M. এটা কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তো তুমি এখানে আবার বুঝতে পারলা যে আচ্ছা, ডাইপোল তো আছে, বাট এই জিনিসটা কি, এটাকে আমাকে শিখতে হবে, এটা জানতে হবে, এটা বুঝতে পারলাম। আচ্ছা, uniform mass density rho may be treated at point like object when its radius r is small। মানে রেডিয়াস যদি খুব বেশি স্মল থাকে, খুবই ছোট থাকে, তাহলে এটা আসলে পয়েন্টের মতোই তো লাগবে, এই কথাই বলা হয়েছে। Such a dipole present is good for describing magnetic fields that the dipole produces everywhere outside of its sphere. The representation is also a good approximation for the force acting on the dipole from an applied magnetic field whenever distances of the field sources। আচ্ছা, মানে এখানে একটা কথা বলা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি কি অ্যাপ্রোচিয়েশন পাওয়া যায়, এটা জানা যাবে। তারপর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ফিল্ড সোর্সেস অফ দ্য ডাইপোল আর মাচ গ্রেটার দেন আর। তো এখান থেকে আমরা পরে কিছু বুঝতে পারছি যে আর এর কথা কিছু বলা হচ্ছে।
ওকে, এ পয়েন্ট লাইক ডাইপোল ক্যান বি ডিসক্রাইবড। এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারবা, পড়ে নিয়ে এনে দেখবা আসলে কি কি বলা আছে। তো এখান থেকে তুমি কিছু জিনিস হয়তো বা জানবা, কিছু জিনিস হয়তো বা জানবা না। এরপরে কি এখানে এটা বলে দেওয়া আছে যে ম্যাগনেটিক ফিল্ড এইটা ফ্রম এ মনোপোল কিউএম ইজ অ্যাজিউম টু হ্যাভ কুলম্বিক ফর্ম গিভেন বাই এটা। মানে এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কুলম্বিক ফর্ম বলছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে এই ফর্মেও লেখা যায়। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিউএম টু দ্য অবজারভেশন পয়েন্ট, বুঝতে হবে। তো আর ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর। আচ্ছা, এগুলো নর্মাল জিনিস, এগুলো হচ্ছে যদি ভেক্টর পড়ে থাকো তাহলে জিনিসটা আছে মোটামুটি জানবে যে ইউনিট ভেক্টর কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, আর মিউ নট কি বোঝাচ্ছে। মানে এখানে এটাকে ডিরাইভ করে দেখাচ্ছে যে, ডিরাইভ না সরি, এটাকে এক্সপ্লেন করে বলছে যে এখানে আর কি বোঝাচ্ছে, কিউ এম কি বোঝাচ্ছে, মিউ নট কি বোঝাচ্ছে, এই কথাগুলো বলে দিয়েছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় বুঝবা যে আমি আর কি কি পাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট ডাইপোল ইজ ডিরাইভেবল ফ্রম স্কেলার পটেনশিয়াল ফাই। স্কেলার পটেনশিয়াল ফাই এটা বলতে কি বোঝাচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এইভাবে তুমি আস্তে আস্তে। ওকে, এই যে দেখো, দ্য স্কেলার পটেনশিয়াল ফাই ইজ অলসো কল্ড ম্যাগনেটিক পটেনশিয়াল। তুমি এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলে, ম্যাগনেটিক পটেনশিয়াল। কিন্তু তোমাকে জানতে হবে আসলে ম্যাগনেটিক পটেনশিয়াল এইটা কি জিনিস, তুমি এটা আলাদা করে শিখে নিতে পারবে। তো এইভাবে একটা প্রবলেম কি তুমি অ্যানালাইসিস করবে, মানে তুমি প্রথমে তো তুমি কিছুই জানো না, তোমাকে তো শিখতে হবে যে এখানে এই টপিক গুলো। তুমি যখন প্রবলেম সলিউশন করা শুরু করবে, তখন তুমি দেখবা যে এরকম নতুন নতুন টপিক পাচ্ছ, ওইটা নিয়ে তুমি জানবা, ওইটা জেনে তুমি প্রবলেম সলিউশন করার চেষ্টা করবে, তখন আস্তে আস্তে দেখবা এইভাবে অনেক কিছু টপিক তোমার জানা হয়ে যাবে। আর সেটা কি অবশ্যই প্রাসঙ্গিক। তুমি যদি আহ অনেকগুলো বই নিয়ে পড়তে চাও, কিছু জিনিস থাকে অলিম্পিয়াডের বাহিরে অপ্রাসঙ্গিক হয়ে যায়, তখন সেটাকে আসলে আমাদের কাজে লাগাতে পারি না। বাট এভাবে তুমি যদি ইউজ করতে থাকো তাহলে তুমি আলটিমেটলি দেখবা যে হ্যাঁ, জিনিস হচ্ছে প্রাসঙ্গিক থাকছে। ওকে, দেন কি দেখা যায় যে গিভেন ফর্ম। আচ্ছা, এখানে হচ্ছে মাছ মাছ লেস দেন ডি, মানে এই ক্ষেত্রে এইচ এর রেসপেক্টে ডিটা হচ্ছে নেগলিজেবল, এভাবে বলতে পারি। আর এখানে হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি এই জিনিসটা কি, এটা তোমাকে জানতে হবে। মানে তুমি বুঝতে পারলা যে আসলে এই জিনিসটা কি, এভাবে। আবার কিছু কি দেওয়া আছে, এখানে একটা ধরো ফিগার দেওয়া আছে যে কিউ এম উপরে রাখা, ইউ ওয়াই এখানে রাখা, এক্স এখানে রাখা, থিকনেস দেওয়া আছে। তো এখানে যা যা জানতে বলেছে এটা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। এভাবে আসলে টোটাল জিনিসটাকে স্টাডি করা যায়। আচ্ছা, পার্টিতে কি বলা হয়েছে, উই ফার্স্ট ফোকাস অন দ্য ইনিশিয়াল রেসপন্স অফ দ্য কন্ডাক্টিং থিন ফিল্ম ওয়েন অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো। নর্থ মনোপোল কিউ এম দেওয়া, দ্য পজিশন আর এমপি। তুমি টোটাল জিনিসটা পড়বা, প্রথমে দেখবা যে প্রথম প্রথম অনেক কিছু বুঝতে পারছো না, সমস্যা নেই, তুমি একটু টাইম দিবা, বোঝার চেষ্টা করবা, আস্তে আস্তে জিনিসটাকে তুমি বুঝতে পারবা। এখন এখানে কি বলেছে, অপটি দ্য ইনিশিয়াল টোটাল ম্যাগনেটিক ফিল্ড পি জেড ইন জেড গ্রেটার দেন জিরো। তো এই স্টেটমেন্ট গুলো কি বলেছে এটা তো আমাকে বুঝতে হবে। এইভাবে তুমি আসলে একটা প্রবলেমটাকে স্টাডি করতে পারবা। তো আমাদের টাইমটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি জাস্ট এগুলো স্কিপ করলাম। আম, এখন বিষয় হচ্ছে যারা ক্যাটাগরি বি তে বা এতে আছো, ওদের জন্য আসলে এই জিনিসটা একটু হার্ড হয়ে যায়। তো তোমাদেরকে প্রথমত বই শিখতে হবে, বইগুলো পড়ে পড়ে বইয়ের যে প্রবলেম সলিউশন গুলো আছে ওগুলো সলভ করতে হবে। বইয়ের প্রবলেম গুলো সলভ করতে পারলে আস্তে আস্তে তুমি একটা আইডিয়া ক্রিয়েট করতে পারবা, তখন গিয়ে তুমি এই সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবা। তো আর ক্যাটাগরি ডি মানে এইচএসসি 26 ওদের জন্য বলার বিষয় হচ্ছে, যদি একান্ত ইচ্ছা থাকে, এবং কি আগে থেকে কিছু করা থাকে বা নতুন করে স্টার্ট করছো, সমস্যা নেই, তাহলে তুমি এখানে টাইম দাও। বাট তোমাকে দুইটাকে ম্যানেজ করতে হবে, কারণ একাডেমিক্স আর এই অলিম্পিয়াড দুইটা কাইন্ড অফ, অলিম্পিয়াড হচ্ছে খুবই টাইম কনজিউমিং। আর অলিম্পিয়াডে খুব ভালো করতে গেলে এমন না যে তুমি একাডেমিক্স একদম ভালো করতে পারবা। তো এই জন্য হচ্ছে তোমাকে দুইটাই ব্যালেন্স করতে হবে। তো পাশাপাশি তুমি যখন এখানে ফিজিক্স পড়ছো, ফিজিক্স একটা সুবিধা হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডে হয় কি, ম্যাথ অলিম্পিয়াডের যে সিলেবাসটা এটা একদম এক্সাক্ট একাডেমিক থেকে বাইরে চলে আসে। বাট মেইন যে ইনটুইশন ওগুলো কাজে লাগে, বাট এক্সাক্ট বাহিরে চলে আসে সিলেবাসটা। বাট ফিজিক্সের ক্ষেত্রে হয় কি, ওই একাডেমিক্স টোটাল কভার করতে হয়, দেন তুমি অলিম্পিয়াডে হচ্ছে আরো এক্সট্রা কিছু জানতে চাও। তো তুমি যখন এভাবে জানতে পারছো, সিলেবাসটা কভার করতেছো অলরেডি, তোমার বইয়ের যে সিলেবাস আছে কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সট্রা কিছু জানা লাগে সেটাও তুমি জানতে পারছো। তুমি এখন কি করো, এগুলো তো সলভ করছো অলিম্পিয়াডের জন্য। আর তোমার যদি একাডেমিক্স বা অ্যাডমিশনটাকে ভালোভাবে ক্র্যাক করতে হয়, তুমি এর পাশাপাশি যে কোয়েশ্চেন ব্যাংকস আছে, তুমি জেই করতে পারো, অ্যাডমিশন করতে চাচ্ছ ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, এই বিষয়গুলোকে তোমার সলভ করা স্টার্ট করে দিতে পারো, তাহলে দেখবে যে আসলে দুইটাকে একটা লেভেল করে চলতে পারছো।
তাহলে আলটিমেটলি তোমার অলিম্পিয়াড এটাকে তুমি ভালোভাবে ক্যাপচার করতে পারবে, ক্র্যাক করতে পারবে। পাশাপাশি তোমাদের যে অ্যাডমিশন গোল বাংলাদেশের, বাংলাদেশের ক্ষেত্রে মানে অলিম্পিয়াড যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এর থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশন। সো ওইটাও তুমি ক্র্যাক করতে পারবে। সো আই থিংক তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আর এখানে আরো কিছু টপিক বলে দেওয়া আছে, আমি এটা স্কিপ করলাম। আর আমি হালকা পাতলা আইডিয়া দিতে পেরেছি অবশ্যই, সম্ভবত, যে কিভাবে আমরা এআই ইউজ করতে পারি। প্ল্যান হচ্ছে এই পর্যন্তই, আমরা যা যা জানতে পারলাম। তো আমাদের সাথে থাকো। আর যদি কারো কোনো ধরনের ডাউট থাকে, প্রবলেম থাকে, কমেন্টে লিখে জানাও। তো আমাদের সাথে পাশেই থাকো। আর কারো যদি কোনো স্পেশালাইজড কোনো প্রবলেম থাকে, যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি না, এটা কিভাবে ক্র্যাক করা যায়, তাহলে তোমরা আসলে বলে দিতে পারো। আমরা চেষ্টা করব যতটুকু তাড়াতাড়ি সম্ভব ওই বিষয়ে নতুন নতুন কিছু ভিডিও কিংবা পোস্ট দিতে। সো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।